আসুন এবার একটু জঙ্গির খবরে আসি। আইএসআই এজেন্ট কলকাতায় জঙ্গি যোগে স্পেশাল টাস্ক ফোর্সের জালে এবার পাক নাগরিক ধৃত। পাকিস্তানের ফয়জলাবাদের বাসিন্দা রানা রফ কলকাতায় ঘাঁটি গেড়ে আইএসআই কে তথ্য পাচার ধৃতের। শুনলে অবাক হবেন, চমকে যাবেন। সেনাবাহিনী, নৌবাহিনী এবং রেলের তথ্য পাচার আইএসআই কে। ধৃত রানার মোবাইলে সেনা সংক্রান্ত একাধিক ছবি, যা অত্যন্ত আশঙ্কার। সামনেই স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের আগে কলকাতায় ঘাঁটি গেড়ে এভাবে কি কি তথ্য পাচার করেছে এই রানা রফ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, এসটিএফ এর কাছে কি ক্লু ছিল, বিস্তারিত জানাবেন প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, বেঙ্গল এসটিএফের হাতে গ্রেপ্তার কলকাতায় একেবারে যে খাস কলকাতা শহরে, সেখানেই কিন্তু একেবারে বসে ঘাঁটি গেড়ে। হ্যাঁ অনুপ, অনুপ বলো। আরো একবার কথা বলার চেষ্টা করব সহকর্মীর সঙ্গে, কিন্তু তার আগে আপনাদেরকে জানাই কলকাতায় আইএসআই এজেন্ট সেনাবাহিনী, নৌবাহিনী, রেলের বিভিন্ন তথ্য পাচার করত। জঙ্গি যোগে এসটিএফ এর জালে আইএসআই এজেন্ট ফয়জলাবাদের বাসিন্দা রানা রফ কানেক্ট করেছি আমরা। অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, তো খাস কলকাতায় একেবারে বসে ঘাঁটি গেড়ে কিন্তু এই পাক গুপ্তচর, এমনটাই বলা চলে যে পাক গুপ্তচর আইএসআই এর সঙ্গে সরাসরি যোগসূত্র ছিল, এজেন্ট হিসাবে কাজ করতো, এমনটাই বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। রানা রাউফ তাকে গ্রেপ্তার করা হয়েছে হাবড়া এলাকা থেকে। মূলত হাবড়া থেকে যখন গ্রেপ্তার করা হয় সীমান্ত এলাকা থেকে, এর আগে তার যে গোটা গতিবিধি থেকে শুরু করে এবং কলকাতায় বসে একেবারে ঘাঁটি গেড়ে সেখানকার ভুয়ো নথি তৈরি করে এবং আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে এই গুপ্তচর হিসেবে কিন্তু তিনি কাজ করতেন। এবং আইএসআই এজেন্ট হিসেবে তিনি সরাসরি যে কাজ করতেন, এই তথ্য ইতিমধ্যে বেঙ্গল এসটিএফের কাছে এসে পৌঁছয়। পরবর্তী ক্ষেত্রে দীর্ঘদিন ধরে তার গতিবিধি নজর রাখে এবং তারপরে গতকাল গভীর রাতে হানা দিয়ে ইতিমধ্যেই হাবড়া থেকে গ্রেপ্তার করেছে। বলা হচ্ছে যে সেনাবাহিনী এবং নৌসেনা একাধিক কিন্তু তার কাছে, তাদের থেকে বিভিন্নভাবে একেবারে সংগ্রহ করা হতো তথ্য। তার পরবর্তী ক্ষেত্রে তার দায়িত্ব ছিল পাকিস্তানের যে গুপ্তচর আইএসআই এজেন্ট, তার মাধ্যমে কিন্তু সেখানে পৌঁছে দেওয়া। এবং শুধু একাধিক এই বিষয় নয়, তার মোবাইল ফোন থেকে কিন্তু একাধিক সেনা ঘাঁটি থেকে শুরু করে বিভিন্ন জায়গা মোবাইলে কিন্তু তার এই তথ্য ছবি পাওয়া গিয়েছে। ইতিমধ্যে বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনা সম্পর্কে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। সামনেই 15ই আগস্ট ছিল স্বাধীনতা দিবস, তার আগে কোথাও নাশকতা ঘটনার পরিকল্পনা ছিল কিনা, এই সমস্ত বিষয় কিন্তু বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু যে তথ্যগুলো পাচ্ছে যে রানা রাউফ, যে পাকিস্তানি এজেন্টের কথা বলা হচ্ছে, আইএসআই এজেন্টের কথা বলা হচ্ছে, তিনি কলকাতায় বসে ঘাঁটি গেড়ে কিন্তু এই সমস্ত তথ্য একেবারে সরাসরি তিনি পাচার করতেন, এমনটাই তথ্য পাচার হয়েছে এখনো পর্যন্ত অনুপ কিছু জানা যাচ্ছে? আজকে আদালতে দেখো, ইতিমধ্যেই বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে দীর্ঘ যে জিজ্ঞাসাবাদে জানতে পারা যাচ্ছে একাধিক যে সেনা ঘাঁটি বা নৌসেনা ঘাঁটির একাধিক জায়গার ছবি থেকে শুরু করে একাধিক তথ্য, এগুলো কিন্তু আইএসআই প্রাপ্ত পাকিস্তানের যে গুপ্তচর আইএসআই এজেন্ট তাদের কাছে সরাসরি পৌঁছে দেওয়া হয়েছিল। এবং যে লিঙ্ক পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তিনি যখন কলকাতায় ছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে হাওড়ায় যে যোগাযোগ হয়েছিল মোহাম্মদ আজিজ নামে ব্যক্তির সঙ্গে, তাকে ধরেই কিন্তু সমস্তভাবে এই ভুয়ো নথি তৈরি করে পরবর্তী ক্ষেত্রে ভারতীয় আধার কার্ড এবং ভারতীয় ভোটার কার্ড তৈরি করে। আদতে তিনি পাকিস্তানের বাসিন্দা ছিলেন, ফয়জলাবাদের বাসিন্দা ছিলেন। এবং সেখানে দেখা যায় সেখান থেকে যখন তিনি নেপাল হয়ে ভারতে প্রবেশ করেন, তার পরবর্তী ক্ষেত্রে ভারতে এসে পশ্চিমবঙ্গে অর্থাৎ খাস কলকাতায় তপসিয়া এলাকায় সেখানেই কিন্তু একেবারে ভুয়ো নথি তৈরি করে আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করে ফেলেছিল। পরবর্তী ক্ষেত্রে বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে আদালতে ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যেই এই যে তাকে গ্রেপ্তার করা হয়েছে রানা রাউত, তাকে ইতিমধ্যেই পেশ করা হচ্ছে, এমনটাই বেঙ্গল এসটিএফ সূত্র মারফত খবর। বেশ, আমরা নজর রাখি আদালতে। বারাসাত আদালতে সহকর্মী জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, কখন নিয়ে আসা হবে এই রানা রফকে, কি জানা যাচ্ছে সেখানকার পরিস্থিতি সম্পর্কে? দেখো, কিছু সময়ের মধ্যেই অর্থাৎ এই পাকিস্তানি জঙ্গি অর্থাৎ রানা রউফ তাকে নিয়ে আসা হবে বারাসাত আদালতে।
মূলত অর্থাৎ এসটিএফ এর আন্ডারে ছিল, তাকে সেখান থেকে বারাসত আদালতে কিছু সময়ের মধ্যেই নিয়ে আসা হবে। মূলত হাবড়ার চোংদা এলাকায় এই রানা রৌপের সেখানে থাকছিলেন এবং সমস্ত ভারতীয় নথি জাল করে এখানকার বসবাস করছিলেন, এমনটাও কিন্তু সূত্রে খবর। ফলে তাকে গভীর রাতে সেখান থেকে ধরা হয়েছিল হাবড়া এলাকা থেকে এবং তার প্রায় 1 মাসখানিক ধরে তার উপর নজর রাখা হয়েছিল। অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় হাবড়া চোংদা থেকে একেবারে গোজাডাঙ্গা, অন্যদিকে পেট্রাপোল সীমান্ত একেবারে কাছে। অর্থাৎ এই সীমান্ত এলাকাটাই কিন্তু করিডর হিসেবে ব্যবহার করা হতো জঙ্গিদের, এমনটা জানা যাচ্ছে। এবং অর্থাৎ এর আগের সরকারের আমলেই কিন্তু এই ধরনের সেফ করিডর ছিল, কিন্তু এই বিজেপি সরকার আসার পরেই দেখা যাচ্ছে সেফ করিডরটা নেই। সেখান থেকে একের পর এক এই ধরনের জঙ্গি নাশকতা যারা সঙ্গে যুক্ত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। এবং এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু এই রানা রৌপকে হাবড়া চোংদা এলাকাতে গভীর রাতে সেখান থেকে হাবড়া থানা পুলিশ এবং এসটিএফ সেখান থেকে গ্রেপ্তার করে। মূলত এই ঘটনার সঙ্গে যুক্ত, অর্থাৎ তিনি বেশ কিছুদিন ধরে এই হাবড়া চোংদা এলাকায় এসে থাকছিলেন এবং সেখানে এসে সমস্ত ভারতীয় নথি জাল করে সেগুলো কিন্তু তৈরি করে তিনি এখানে বসবাস করছিলেন। ফলে তাকে এসটিএফ গ্রেপ্তার করে এবং তিনি কি তথ্য পাচার করেছিল এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, যে সীমান্তবর্তী এলাকা সেখানে একাধিক তথ্য তিনি পাচার করছিলেন। অর্থাৎ যে সমস্ত সীমান্তবর্তী এলাকা, অর্থাৎ বিএসএফ এর ঘাঁটি থেকে শুরু করে যে সমস্ত ঘাঁটি রয়েছে সেইগুলো তথ্য পাচার করছিল, এমনটাও কিন্তু খবর। ফলে এসটিএফ এর জালে তার কিছু সময়ের মধ্যে হাবড়া অর্থাৎ এসটিএফ এর পক্ষ থেকে তাকে বারাসত আদালতে নিয়ে আসা হবে, তাকে হেফাজতে নেওয়া হবে। তার কারণ এর সঙ্গে আর কে জড়িত রয়েছে, কেন তিনি সেফ করে হাবড়া চোংদা এলাকায় বসবাস করছিল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এসটিএফ এর পক্ষ থেকে। তার কিছু সময়ের মধ্যেই এই চোংদা এলাকা থেকে, অর্থাৎ তাকে গ্রেপ্তার করার পরেই এসটিএফ তাকে কিন্তু নিয়ে আসা হবে এই বারাসত আদালত, এমনটাই জানা যাচ্ছে। বেশ, দেখুন এই যে রানা রফ 2012 সালে নেপাল দিয়ে অনুপ্রবেশ ওরফে ওয়াহাব, তপসিয়ার ঠিকানায় জাল ভোটার ও আধার কার্ড, কাঠের মিস্ত্রি সেজে ভারতে পাক নাগরিক। কথা বলবো অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, এই রানা রফ কোন পথে এদেশে এসেছিল এবং এখান থেকে তো পালানোর চক কষছিলই, কোথায় পালানোর চেষ্টা করছিল? তবে রানা রৌপের যে কথা বলা হচ্ছে, বেঙ্গল এসটিএফ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে 2012 সালে মূলত তিনি নেপাল সীমান্ত হয়ে প্রথম কিন্তু ভারতে প্রবেশ করেছিলেন। আদতে তিনি পাকিস্তানের ফয়জলাবাদের বাসিন্দা হলেও দেখা যায় নেপালে তিনি যখন এসে পৌঁছয় তার পরবর্তীতে নেপাল সীমান্ত হয়ে একেবারে ভারতে প্রবেশ করে। সেখান থেকে বলা হচ্ছে বিহার হয়ে, পাটনা হয়ে পরবর্তী ক্ষেত্রে হাওড়ায় আসে এবং হাওড়ায় তখন আসার পরবর্তীতেই দেখা যায় মোহাম্মদ ইজাজ নামে এক ব্যক্তির সঙ্গে তার প্রথম পরিচয় হয় এবং তার হাত ধরেই কিন্তু যখন এখানে প্রবেশ করে ভারতে, তারপরে কলকাতার তপসিয়া এলাকা, খাস কলকাতায় সেখানেই কিন্তু একেবারে ঘাঁটি ঘেরে তিনি বসেছিলেন। এবং 2012 সাল থেকে 2026 সাল প্রায় দীর্ঘ 14 বছর ধরে কিন্তু তিনি এভাবেই ভারতে প্রবেশ করেছিলেন এবং একাধিকভাবে যে নির্দিষ্টভাবে যে তার মডিউল বা তৈরি করার যে এজেন্ট তৈরি করার যে পরিকল্পনা ছিল এবং একাধিক যে সেনা ঘাঁটি থেকে শুরু করে নৌসেনা ঘাঁটি এবং ভারতীয় রেল সমস্ত তথ্য কিন্তু তিনি পাচার করছিলেন। যে পাক গুপ্তচর আইএসআই এজেন্ট তাদের মাধ্যমে কিন্তু এই পাচার করা হচ্ছিল এবং যে লেনদেন সম্পর্কিত একাধিক যে তথ্য পাওয়া যাচ্ছে যে এই রানা রাউত তিনি কিন্তু ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় টাকা পাঠালেন। তাহলে বলা হচ্ছে কলকাতায় বসে, খাস কলকাতায় বসে তিনি কিন্তু একটা যে গোটা পরিকল্পনা করছিলেন, ভারতীয় নৌসেনা থেকে শুরু করে সেনাবাহিনী তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন এবং তাদের থেকে তথ্য নিয়ে বিভিন্নভাবে কিন্তু পাকিস্তানে পাঠানোর এই পরিকল্পনা তিনি কিন্তু সমস্তভাবে কাজ করছিলেন। এবং তদন্ত নেমে বেঙ্গল এসটিএফ পক্ষ থেকে আরও বেশ কিছু তথ্য পাচ্ছে। শুধুমাত্র তার যে মোবাইল ফোন থেকে দেখা যাচ্ছে যে দেশের একাধিক জায়গায়, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় একাধিক জায়গায় তার মোবাইল ফোনে কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত সেনা ঘাঁটি রয়েছে, নৌসেনা ঘাঁটি রয়েছে এবং ভারতীয় রেল, সেই সমস্ত মোবাইলে কিন্তু ছবি এবং সেই ছবি কিন্তু একেবারে সরাসরি পাঠানো হয়েছিল, এমনটাই তদন্ত নেমে জানতে পারছে। এবং 2012 সালে যখন তিনি প্রথম ভারতে প্রবেশ করেন, তিনি কাঠের মিস্ত্রি বলে পরিচয় দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে যোগাযোগ হয় মোহাম্মদ ইজাজ এবং ইজাজের সঙ্গে যোগাযোগের পরেই ভুয়ো নথি একেবারে তৈরি করে এবং ভুয়ো নথি তৈরি করার পরে ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে একেবারে খাস কলকাতা তপসিয়ার মতো জায়গায় তিনি কিন্তু গা ঢাকা দিয়ে থাকছিলেন। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাতায়াত ছিল তার। নৌসেনা আধিকারিক, সেনাবাহিনী আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের থেকে তথ্য নিয়ে একেবারে সরাসরি পাচারের চেষ্টা তিনি কিন্তু করছিলেন এবং নির্দিষ্টভাবে তিনি বলা হচ্ছে পাক গুপ্তচর আইএসআই এজেন্ট তাদের হয়ে কিন্তু সরাসরি তার যোগসূত্র পাচ্ছে। এবং সামনেই যেহেতু স্বাধীনতা দিবস, তার আগে কোথাও কলকাতা বা কলকাতা সংলগ্ন কোনো এলাকায় কোনোদিন নাশকতার একটা ছক করা হচ্ছিল কিনা, এই গোটা বিষয়গুলো কিন্তু বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে দেখা হচ্ছে। বেশ, কলকাতায় আইএসআই এজেন্ট এবং আপনাদের মনে থাকবে গত 30শে জুলাই বর্ধমান থেকে
গ্রেফতার করা হয় এসটিএফ এর জালে হামিম মণ্ডল, সেই হামিমের সহযোগী অর্পিতা, দে আর ইনস্টা লাভার্স, তাদেরকে জালে নেয় এসটিএফ এবং তারপর বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করে। আর এবার কলকাতায় আইএসআই এজেন্ট পাক গুপ্তচর সংস্থাকে এখানকার ইনফরমেশন, রেল সম্পর্কিত ইনফরমেশন, নৌবাহিনী, সেনাবাহিনীর ইনফরমেশন দিত। তপসিয়ার ঠিকানায় জাল ভোটার আধার কার্ডও করে ফেলে সে। কলকাতায় ঘাঁটি গেড়ে এখানকার কনফিডেন্সিয়াল তথ্য পাকিস্তানে পাচার করত রানার অফ। দেখুন, বর্ধমান থেকে হামিম গ্রেফতার হয়, খুব স্বাভাবিকভাবে অ্যালার্ট হয়ে যায় এই রানার অফ। তাই হামিমের গ্রেফতারির পরেই পালানোর ছক কষে সে, কিন্তু শেষ রক্ষা হয়নি, পালাতে পারেনি এসটিএফ এর জালে আইএসআই এজেন্ট। স্বাধীনতা দিবসের আগে কি একটা নাশকতার ছক ছিল? এই প্রশ্ন খুবই জোরালো হচ্ছে। একদিকে হামিম, অন্যদিকে রানার অফের গ্রেফতারি। কথা বলবো, অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, এই যে বর্ধমান থেকে হামিমকে গ্রেফতার করা হলো, তারপরে কি এই পালানোর ছক কষা এটা আরো জোরদার হয়ে গিয়েছিল রানার অফে? দেখো, তোমার মনে থাকবে 30শে জুলাই যে ঘটনা ঘটেছিল বর্ধমান এলাকা থেকে, সেখান থেকে লক্ষ্য করা গেছিল হামিম মণ্ডল, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে রাজ্য জুড়ে এসটিএফ এর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি করা হয়েছিল এবং সেখান থেকেই মনে করা হচ্ছিল সেই কারণে রাজ্যে পালা বদলে পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অনুপ সঙ্গে থাকো। এই মুহূর্তে দীপাঞ্জন চক্রবর্তী, বিজেপি বিধায়ক এবং প্রাক্তন এনএসজি কমান্ডো রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন বাবু, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। দেখুন, হামিমের দিন, গ্রেফতারির দিন আপনার সঙ্গে কথা হয়েছিল, আপনি বলেছিলেন যে হ্যাঁ, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হলেও হতে পারে, কিন্তু দেখুন কোথাও গিয়ে কি একটা নাশকতার ছক এরা সকলে মিলে করছিল। আইএসআই এজেন্ট, আপনি তো জানেন নিশ্চয়ই যে সেনাবাহিনী, নৌবাহিনী সমস্ত ইনফরমেশন পাচার হয়ে যাচ্ছিল। না, দেখুন ব্যাপারটা হচ্ছে, এতে একটু সংশোধন করি। সমস্ত ইনফরমেশন পাচার হয় না, এই জন্য মানুষের ভিতর সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। ইনফরমেশন এত সহজে বাজারে পাওয়া যায় না, অনেক ক্লাসিফাইড, লেয়ার্ড ক্লাসিফাইড হয়, তো সম্ভব হয়। নিতান্ত মামুলি কিছু খবরাখবর যেতে পারে। 1, 2 নম্বর, দেখুন পশ্চিমবঙ্গ তৃণমূলের রাজত্বে 15 বছরে সন্ত্রাসবাদী জিহাদিদের স্বর্গোদ্যান হয়ে গেছিল, কোনো সন্দেহ নেই। এই সরকারের আমলে দেখুন 1 মাস, মানে 100 দিনও হয়নি, এখন কিন্তু একটার পর একটা, সে ক্রিমিনাল হোক অথবা জিহাদি, সব জালে উঠছে এসটিএফ এর বা পুলিশের। তো এই পুলিশের নবজাগরণটাকে আমরা বরং বেশি স্বাগত জানাই। আতঙ্কিত হওয়ার কারণ নেই। যতগুলো জেহাদি, জঙ্গি, স্লিপার সেল, ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার, সবাইকে আমরা মূলোৎপাটন করব, একটু সময় দিতে হবে। একটু যদি জানান, মানে এই যে এই চক্র, এই আইএসআই এজেন্টরা কিভাবে কাজ করে বেসিক্যালি? আপনি বলছেন খুব মিনিমাম কিছু তথ্য হয়তো পাচার করবে, এরা বেসিক্যালি কাজটা করে কিভাবে, জালটা বনে কিভাবে? দেখুন, ওদের যাকে যে স্পেসিফিক নির্দিষ্ট দায়িত্বটা দেওয়া হয়, তারপর তাকে সময় দেওয়া হয় যে কোন জায়গাটা থেকে আমরা ইনফরমেশনটা গ্যাদার করতে পারবো। সেখানে ভালনারেবল লোক খুঁজে বার করে যে কোন লোকটি ভালনারেবল। ধরুন ওই ইনফরমেশন একজন তো নয়, অত 5 জনের কাছে থাকে, তার মধ্যে খুঁজে পায় যে কেউ হয়তো টাকাতে ভালনারেবল, কেউ কোনো নেশাতে ভালনারেবল, কেউ অন্য বা কোনো কিছুতে। তারপর তাকে ট্র্যাক করার চেষ্টা করে, একসঙ্গে 4 জন 5 জনকে, হয়তো 2 জন ডিনাই করলো বা 3 জনের কাছে যেতেই পারলো না, 4th পার্সন সে হয়তো এই ভালনারেবল কোনো একটা নেশা বা কোনো একটা বদ অভ্যাসে সে ট্র্যাপড হয়ে যায়, হানির ট্র্যাপড হয়, সেখান থেকে বার করে খবর দিল। বাট খুব উচ্চ স্তরের সেটা খুবই হয় না, রেয়ার। ভারতবর্ষের লেভেলেও, পশ্চিমবঙ্গ লেভেলেও খুব হাইফাই লেভেলের সিনিয়র যার কাছে ক্লাসিফাইড ইনফরমেশন থাকবে, সেটা পাওয়া যায় না। নর্মাল ইনফরমেশন, নন ক্লাসিফাইড ইনফরমেশন তাও পাওয়া যায়, সেগুলোকে ট্র্যাক করে। বাট সেটাও সাংঘাতিক বাজে কাজ, রাষ্ট্রদ্রোহের কাজ। তো সেগুলোকেও আমরা ট্র্যাক করি, ধরাও পড়ে লোকে, সারা জীবন জেলে পচে। ওকে, অনেক ধন্যবাদ।
কলকাতায় আইএসআই এজেন্ট রানা রফ, ধৃত রানা রফ, এসটিএফ এর জালে রানা রফ। হামিমের গ্রেফতারির পরে কি পালানোর ছক? জঙ্গি যোগে এসটিএফ এর জালে পাক নাগরিক। অগ্নিমিত্রা পালের বক্তব্য শুনি। টিএমসির নেতারা পিএফআইএল মঞ্চ শেয়ার করেছে, উইচ ইজ আ ব্যান্ড অর্গানাইজেশন। আজকে জায়গায় জায়গায় টেররিস্ট আর রোহিঙ্গা বাংলাদেশি ইনলিগাল ইনফিল্ট্রেটার্সদের আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং যা করেছে সেটা পরিষ্কার করতে সময় লাগবে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, যেখানেই কিছু সন্দেহজনক ব্যক্তিকে দেখবেন বা সন্দেহজনক মুভমেন্ট, উই হ্যাভ টু টেক দ্য রোল অফ রেসপন্সিবল সিটিজেন্স।